দেখুন, দুপক্ষই কিন্তু একে অপরের বিরুদ্ধে চুরির অভিযোগ করছেন। একদিকে যখন ইডির বিরুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবেদনশীল তৃণমূল কংগ্রেসের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে চুরির অভিযোগ ইডির বিরুদ্ধে করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, পাল্টা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জোর করে হাতিয়ে নেওয়ার অভিযোগ, হস্তগত করার অভিযোগ, যেগুলো তদন্ত করছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একাধিক ফিজিক্যাল এভিডেন্স থেকে ইলেকট্রনিক এভিডেন্স মমতা বন্দ্যোপাধ্যায় জোর করে বলপূর্বক কেড়ে নিয়ে গেছেন বলে অভিযোগ করছেন। আজকে মুখ্যমন্ত্রী বলছেন, আমি তো গেছি 11:45-এ, 6টা থেকে তদন্ত শুরু করেছে, 5.5 ঘন্টায় ওরাই সব চুরি করে নিয়েছে। কি বলছেন দেখুন। তোমরা তো 6টা থেকে ঢুকেছো, আমি তো গেছি 11:45-এ, 5.5 ঘন্টায় সবই তো চুরি করেছো, বাকি কিছু রেখেছো? আমি খবরটা শুনেছিলাম, কিন্তু আমি ভাবলাম হয়তো কথাটা বলতে এসছে। তারপর আমি প্রতীককে ফোন করলাম, দেখলাম ফোনটা বেজে যাচ্ছে, ফোনটা ধরছে না। তখন আমার একটা সন্দেহ হলো, আরে পার্টি সব নিয়ে পালাচ্ছে না তো? মানুষকে আমি ভালোবাসি যেমন, জোড়া ফুলটাতেই তো আমরা দাঁড়াই। তা জোড়া ফুলটা যদি রক্ষা না হয়, পার্টিটাই যদি রক্ষা না হয়, তা মানুষের জন্য লড়াইটা করবো কি করে? একটা তো প্ল্যাটফর্ম দরকার। অসহায় মানুষ যখন বিপদে পড়ে আমাদের জানায়, ওরা কাজ করে। ভুলে গেছে বিজেপির এই কান কাটার দলগুলো, নরেন্দ্র মোদীর সাথেও এরা একদিন কাজ করেছে। 14তে যখন পিএম হয়েছিল, আইপ্যাক কাজ করেছিল নরেন্দ্র মোদীর হয়ে। আমি রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে আসবো। দেখুন, চুরিটা করেছে কে, কি চুরি করেছে, সেটা তো সবটা আদালতের বিচার্য বিষয়। 14 তারিখে যে শুনানিটা পিছিয়ে গেছে, কিন্তু আমাদের কাছে সব থেকে বড় প্রশ্ন হলো, একটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, ইডির মতন একটা তদন্তকারী সংস্থা, মানি লন্ডারিং এর যারা তদন্ত করছিল, পুরো একেবারে ঢাল তলোয়ার নিয়ে তারা গেছিল রবীন্দ্রনাথ বাবু। সিআরপিএফ এর একটা ফোর্স নিয়ে তারা গেছিল, সেন্ট্রাল ফোর্স। তারা তাহলে করছিলটা কি? মুখ্যমন্ত্রী ভেতরে গেলেন, তারপরে সেখান থেকে নথি, ল্যাপটপ, হার্ড ডিস্ক থেকে শুরু করে মোবাইল ফোন নিয়ে চলে এলেন, কার্যত কোনো বাধার মুখে পড়তে হলো না। করছিল কি সিআরপিএফ তাহলে? দেখুন, প্রথমেই বলি, এটা কিন্তু কোনো সাধারণ চুরি নয়। সাধারণ চুরি মানে আমার বাড়িতে একটা চুরি হলো, এটা হচ্ছে সাধারণ চুরি। কিন্তু এটা হচ্ছে ন্যাচারাল রিসোর্স চুরি ব্যাপার, যে চুরির জন্যে সাধারণ মানুষ মানে সাধারণ নাগরিক তারা তাদের ওয়েলফেয়ার থেকে বঞ্চিত হয়। অর্থাৎ এটা কোটি কোটি মানুষ, হাজার হাজার কোটি টাকার ব্যাপার, এবং হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষ এই যে ওয়েলফেয়ার তার থেকে বঞ্চিত হচ্ছে। আমার জানার কথা নয় এই চুরির সঙ্গে, কয়লা চুরির সঙ্গে কে যুক্ত, আদৌ প্রতীক জৈন যুক্ত কিনা, আছে কি না আছে কোনো ব্যাপার নয়। কিন্তু আমরা একটা তদন্তকারী সংস্থার কাছে তো যাব, যে আমার বাড়িতে যদি কোনো, ধরুন কোনো একটা বিষয়ে তদন্ত করতে আসলে আমার উচিত কি? আমি তাকে সহায়তা করব, মানে যদি আমি ল অ্যাবাইডিং সিটিজেন হই, তাহলে আমাকে তাকে সহায়তা করতে হবে। আমি তাকে বলবো কি কি ব্যাপার আছে, তারা যা করবার করবেন। আজ আপনি দেখুন, মুখ্যমন্ত্রী 3বার করে কেন জাস্টিফিকেশন দিচ্ছেন? অর্থাৎ তিনি রক্ষণাত্মক হয়েছেন, তিনি ডিফেন্সিভ হয়েছেন, বুঝেছেন কাজটা কিন্তু ঠিক কাজ করেনি। একটা ফেডারেল গভর্নমেন্টে কেন্দ্র রাজ্য সংঘাত, এই মুখ্যমন্ত্রী তো বলছেন কোনো অন্যায় গতকাল আমি করিনি। সেটা বলছেন, কোনো অন্যায় করেছেন মনেই কোনো অন্যায় করিনি এই কথাটা উনি বলছেন। কোনো অন্যায় যদি করতেন, না করতেন, তাহলে এই প্রশ্নটা আসতো কেন? সব খোলাহাম মঞ্চে দাঁড়িয়ে উনি বলছেন কোনো অন্যায় করিনি। কে ওনাকে অন্যায় করেছে? তার মানে ওনার মাথায় এসছে যে লোকে বলছে বিবেক দংশন থেকে এই কথা বলছেন। বিবেক দংশন শুধু নয়, সারা ভারতে ডিডি পড়ে গেছে যে স্বাধীন ভারতে এই ঘটনা ঘটেনি, যে একজন মুখ্যমন্ত্রী গিয়ে ফাইল ছিনিয়ে নিয়ে চলে আসছেন। আপনি ভাবুন, কেন্দ্র রাজ্য সংঘাত যদি এইরকম একটা পর্যায়ে যায়, এরপরে তো রাস্তায় পুলিশ স্ট্যান্ডগান নিয়ে দাঁড়াবে, ওদিকে ইডি স্ট্যান্ডগান নিয়ে দাঁড়াবে। এটা কি একটা কাম্য ব্যবস্থা? আমাদের তাহলে কি হবে? সাধারণ মানুষ তাহলে কোথায় যাবে? এটা গেল একটা ন্যারেটিভ। দ্বিতীয়, আপনি ভাবুন তাহলে কি দোষ ছিল সন্দেশখালীতে শেখ শাহজাহান মেরে ধরে ইডির লোকদেরকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। মানে আপনি বলতে শেখ শাহজাহান তাহলে বলবে আত্মরক্ষার খাতিরে আমি সিআরপিএফ কে রক্তাক্ত করেছি, কোনো অন্যায় করিনি। এখানেও তাই মুখ্যমন্ত্রী বলছেন আমি আত্মরক্ষার খাতিরে করেছি। আত্মরক্ষার খাতিরে করা মানে কি? যে
যে যারা তদন্তকারী সংস্থার প্রতিনিধি তাদেরকে আমি তদন্ত করতে দেব না? এটা কি কোনো যুক্তিযোগ্যতা? তাহলে শেখ শাহজাহান যেটা করেছে, উনি সেটা লাইসেন্সড যারা মাসলম্যান মানে পুলিশ অফ দিস সোসাইটি তাদেরকে নিয়ে গিয়ে করেছেন। সুতরাং শেখ শাহজাহান তার মাসলম্যানকে দিয়ে করিয়েছেন, এখানে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তাদের সঙ্গে পুলিশ ছিল, তারা গিয়ে করেছেন। সুতরাং দুটোর কিন্তু ন্যারেটিভ, একমাত্র রেজিস্টার্ড অফিসিয়াল মাসলম্যান ছাড়া আপনি আর কোনো জায়গায় তফাৎ পাবেন না। ওখানেও বাধা দেওয়া হয়েছে একেবারে। তার মানে নিঃসন্দেহে ডক্টর বিশ্বাস তার উত্তর দেবেন, তার মানে শেখ শাহজাহানের কাজ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের গতকাল কাজকে কার্যত এক আসনে বসাচ্ছেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য। আমি ডক্টর বিশ্বাসের কাছে আসার আগে দেখাতে চাইবো মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে একেবারে বিজেপির কেন্দ্রীয় স্তর থেকে পর্যন্ত আজকে ভর্ৎসনা করা হয়েছে। কি বলছেন রবিশঙ্কর প্রসাদ দেখুন, তারপরে আমি ডক্টর বিশ্বাসের কাছে ফিরছি। मनी लॉन्ड्रिंग की कार्रवाई चल रही है ईडी के द्वारा, वहां चली जाए, ईडी के लोगों को धमकाए और पेपर स्नैच कर कर वॉकआउट कर जाए। स्कैम को लेकर, कोल की स्मगलिंग और हवाला ट्रांजैक्शन को लेकर ईडी कार्रवाई कर रही है। उसमें कई जगह रेड वगैरह हुई और जो मिस्टर जैन हैं उसके कंसल्टेंसी फर्म के बारे में ये शिकायत आई कि करोड़ों रुपए का ट्रांजैक्शन यहां से हुआ है। न ममता जी के घर पर थी, न उनके ऑफिस में थी, न टीएमसी के दफ्तर में थी, न टीएमसी के किसी नेता, विधायक, एमपी या ऑफिस बेरर के घर पे थी। মানে ডক্টর বিশ্বাস যেটা রবীন্দ্রনাথ বাবু বলতে চাইছেন, এই অপরাধ মনস্কতায় শেখ শাহজাহানের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো পার্থক্য নেই। দেখুন, প্রথমেই বলি যে ভারতবর্ষের সমস্ত বিজেপি বিরোধী মানুষ গতকাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্য ধন্য করছেন এই কারণে যে উনি ভারতবর্ষের একমাত্র নেত্রী যিনি বিজেপিকে এইরকমভাবে রুখে দাঁড়াতে পারলেন। এবার রবীন্দ্রনাথ বাবু যে কথাটা বললেন, যথেষ্ট সম্মানের সঙ্গে ওনাকে আমি শুধু দুটো প্রশ্ন করব, তার আগে একটা কথা বলবো। উনি পুরো ন্যারেটিভটা বলছেন যে তদন্তকারী সংস্থা, এইখানেই কিন্তু ওনার সঙ্গে আমাদের কনসেপচুয়াল বিরোধ। আমরা বলছি ওটা তদন্তকারী সংস্থা না, ওটা চোর, ওটা ডাকাত, ওরা রাজনৈতিক ডাকাতি করতে এসেছিল, যেটা আমরা প্রতিহত করেছি, আবারও করব, বেশ করব। যতবার ইডি আমাদের সংশ্লিষ্ট আমি এবার উল্টো দিক থেকে বলি, ততবার আমরা করব। উল্টো দিক থেকে কলকাতা পুলিশ কোনো একটা তদন্ত করতে যদি বিজেপির কোনো পার্টি অফিসে পৌঁছায়, আমি আপনার কাছে আসছি, এবং একই ভাবে যদি বিজেপির কোনো কার্যকর্তা একই অ্যাক্টিভিটি করে থাকে, আপনি সেটাকে মেনে নেবেন তো? আমি ওনাকে আরেকটা প্রশ্ন করব। বিজেপির তরফ থেকে যদি কলকাতা পুলিশকে বলা, কলকাতা পুলিশের কোনো একটা তদন্তের ক্ষেত্রে এই অঙ্কন দপ্তরে যদি বলে সে একেবারে ওরা একটা চুরি করতে এসেছে কলকাতা পুলিশ, একই কাজ যদি তারাও করে, আপনি এইভাবে তাকে স্বাগত জানাবেন তো? হাইপোথেটিক্যাল প্রশ্নের উত্তর দেব না, কিন্তু আমি এই প্রশ্নটা নিশ্চয়ই এই চ্যানেলের মাধ্যমে করতে চাইবো যে ইডির কনভিকশন রেট কত, কেন 130 জন বিরোধী ডিরেক্টরেটকে ইলেকশন ডিউটি বলছেন, এটাও তো আপনার হাইপোথিসিস। কেন গত 6 বছরের পুরনো কেসটা 2 মাস আগে করা হলো, সেইটার জবাব দিন। এটা তদন্ত না প্রতীক্ষা? যার জন্য এক সেকেন্ড অখিলেশ যাদব, অভিষেক মনু সিংভি থেকে শুরু করে এমনকি কংগ্রেসের পবন খেরা পর্যন্ত প্রত্যেকে কিন্তু দিদিকে সমর্থন জানিয়েছেন। এইটাই বর্তমানের ভারতবর্ষ। বিজেপি এখানেই অশনি সংকেত দেখে যে এরা এই বাঙালি ব্রিটিশকে তাড়িয়েছিল, এই বাঙালি বিজেপিকে তাড়াবে। কিছু বলতে চাইছেন? ডক্টর বিশ্বাসের কথার একটাই জাস্ট ইন্টারজেকশন করতে চাই যে ধরুন সিআইডি এই রাজ্যে অনেক ক্রিমিনালকে খুঁজে পায় না, 5-7 বছর বাদে তারা খুঁজে পেল, তার বাড়িতে তার যেতে পারবে না? মানে এটা ঘটনা 20 সালের মামলা, এটা ঘটনা 22 সালে কিছুটা এগিয়েছিল, তারপর থেকে গেছিল। মামলা তো চলে, তার সঙ্গে সঙ্গে তদন্ত গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে পায়, তখন তার সঙ্গে সঙ্গে তার বাড়িতে রেড হয়। তাহলে একটা ক্রিমিনালকে খুঁজে পেল 5 বছর আগে। আচ্ছা, আপনাকে আমি একটা প্রশ্ন করছি রবীন্দ্রনাথ বাবু, আপনি কি সত্যি মনে করেন ইডি নিরপেক্ষ? না, আমি বলছি সত্যি মনে করেন ইডি নিরপেক্ষ হোক বা পক্ষপাতিত্বের কাজ করুক, তার সঙ্গে কি মুখ্যমন্ত্রীর ভেতরে যাওয়া এবং তদন্তের মাঝপথে এই ফাইল এবং ল্যাপটপ বা হার্ড ডিস্ক নিয়ে চলে আসা, এটাকে কি যুক্তিযুক্ত বলে মনে হয়? এই কাজটাকে কি আমি বলছি একেবারে আইনত বলে মনে হচ্ছে? আমি নিঃসন্দেহে অঙ্কন দত্ত তার উত্তর দিতে চাইবেন, কিন্তু আমি এখানে অঙ্কনেরই দলের বিধায়ক অশোক দিনদার একটা বক্তব্য দর্শকদের সামনে রাখবো। যে প্রশ্নটা আমি কিছুক্ষণ আগে রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে করছিলাম যে সিআরপিএফ তাহলে করছিলটা কি, সেই একই প্রশ্ন বিজেপির বিধায়ক তুলছেন। দেখুন, ইডির আরেকটু লড়াকু মানসিকতা দেখানো উচিত ছিল।
ইডি এত সহজে 9 মিনিটের মধ্যে মমতা ব্যানার্জিকে পেপার দিয়ে দেবে, আমি মনে করি এটা একদম ইডির একটা অংশ, মানে ইডিদের আরেকটু ফাইট করা উচিত ছিল। আমি তো ফাইটার, তো খেলার মাঠের লোক, শুধু আসলে আমার মনে হয় যদি মমতা ব্যানার্জি দরজা ভেঙে ঢুকে যেত কিংবা বন্দুক ঠেকিয়ে পেপারগুলো নিয়ে চলে যেত, তাহলে পিকচারটা ভালো লাগতো যে মমতা ব্যানার্জি এলেন, বন্দুক ঠেকালেন আর পেপারগুলো ছিনতাই করে নিয়ে চলে গেলেন। সো মমতা ব্যানার্জি একটা বড় একটা নাম, একটা এখানকার পাওয়ারফুল নেত্রী, সিএম, সেই অ্যাগ্রেসিভটা উনি দেখিয়েছেন, সেই অ্যাগ্রেসিভ বোলিংটা করেছেন মমতা ব্যানার্জি। ইডি ব্যাট করতে পারেনি। আমি মনে করি ওখানে ইডি যদি নিজে সক্রিয় ভূমিকা দেখাতে পারত, আমি খুশি হতাম। আমি প্র্যাকটিক্যালি বলছি, আমি খুশি হতাম। আমি খেলোয়াড় লোক, তো যখন খেলাটা যখন হচ্ছে মমতা দিদির ভাষায় যে ফাটাফাটি খেলা, যে নতুন নাম স্লোগান দিয়েছে ফাটাফাটি, সেই ফাটাফাটি খেলাটা দেখতে পেলাম না। আমি মনে করি সাফিসিয়েন্ট সিআরপিএফকে নিয়ে ওখানে ঢোকা উচিত ছিল। ইডির আরো বেশি সক্রিয়তা দেখানো উচিত ছিল অঙ্কন। তার মানে ইডি কার্যত নিষ্ক্রিয় ছিল। প্রশ্ন হচ্ছে এই নিষ্ক্রিয়তার পেছনে রহস্যটা কি? না, স্বাধীন ভারতবর্ষে তো এরকম ফাইল চোর কোনো মুখ্যমন্ত্রীর ছিল না। কোনো মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত বিজেপির শাসনেও অবিজেপি শাসিত রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে একাধিক তদন্ত হয়েছে, একাধিক এইরকম আমরা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, রাজ্য তদন্তকারী সংস্থার অ্যাক্টিভিটি দেখেছি। কংগ্রেস আমলেও বা অবিজেপি শাসনেও একাধিক তদন্ত হয়েছে। কখনো বিজেপি, অবিজেপি, সিপিএম, কংগ্রেস কোনো মুখ্যমন্ত্রী এইভাবে দলবল নিয়ে গিয়ে ফাইল চুরি তো করেনি। কখনো তো ডিজিপিকে নিয়ে গিয়ে একাধারে তিনি বলছেন কি যে আমি তৃণমূলের চেয়ারপারসন হিসেবে গেছি, তাহলে যেতেন না? পুলিশগুলোকে নিয়ে গেছিলেন কেন? দম থাকলে নিজে যেতেন না? সাংবিধানিক ক্ষমতাটাকে প্রয়োগ করেছেন কেন? কেন আপনি মুখ্য সচিবকে নিয়ে গেছেন? মুখ্য সচিবের সাথে আইপ্যাকের, গোদরেজ ওয়াটার সাইডের আপনাদের তথাকথিত অফিসের কি সম্পর্ক আমরা জানতে চাই। কেন যুব কল্যাণ দপ্তরের, রাজ্য সরকারের একাধিক ফাইল আইপ্যাকের দপ্তরে থাকবে আমরা জানতে চাই। কেন আপনি পুলিশগুলোকে নিয়ে গেছেন? তৃণমূলের গুন্ডা নিয়ে যাবেন, পুলিশ নিয়ে যাবেন, এবং এখানে কৌশিক বাবুর ভাষায় দেখলেন না এইটাই করব, এই করব। এরা তো এই নৈরাজ্য চায়, চুরি করব, জোট চুরি করব, তদন্ত আটকাবো। বলছে না 2.5 বছর পর কেন হলো? আমার আপনার ট্যাক্সের টাকায়, দর্শকদের ট্যাক্সের টাকায় 16 বার এই তদন্ত আটকাতে কেন সুপ্রিম কোর্টে গেছিলে? কে অধিকার দিয়েছিল সুপ্রিম কোর্টে যাওয়ার? আমি শুধু অঙ্কনকে এবং দর্শকদের মনে করিয়ে দেবো যে এই রকম পরিস্থিতিকে কেন্দ্রীয় এজেন্সিকে পড়তে হয়েছে, এটা ঘটনা প্রথম নয়। 2019 সালে যখন তৎকালীন সিপি ছিলেন রাজীব কুমার, সারদা মামলা জিজ্ঞাসাবাদের জন্য যখন সিবিআই গেছিল, কি রকম বিরোধিতার মধ্যে পড়তে হয়েছিল। শেক্সপিয়ার সরণি থানা কার্যত একেবারে সিবিআই আধিকারিকদের তুলে নিয়ে গেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসেছিলেন। সন্দেশখালীতে গিয়ে আক্রান্ত হতে হয়েছিল ইডি আধিকারিক এবং সিআরপিএফ, ফলে প্রেসিডেন্স ছিল। তারপরেও তাহলে আগের ঘটনা থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কোনো শিক্ষা নেয়নি? আমি এইখানে আসতে চাইবো সৈকত গিরির কাছে, কিন্তু তার আগে দর্শকদের দেখাতে চাইবো যে ইতিমধ্যেই কিন্তু 3টি মামলা দায়ের হয়েছে। একটা পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা করেছে, 2টি মামলা মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, একটা শেক্সপিয়ার সরণি থানায় এবং আরেকটি করেছেন একেবারে যেটা ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায়। এই গতকালকের ঘটনাতে কোন কোন মামলা এখনো পর্যন্ত দায়ের হয়েছে আমি এই প্রতিবেদনে রাখবো। তারপর আমি সিপিআই এর প্রতিনিধির কাছে আসছি। কয়লা পাচার মামলায় আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও সেক্টর 5-এর অফিসে ইডির হানা। খবর পেয়ে 2 জায়গায় মুখ্যমন্ত্রীর পৌঁছে যাওয়া, সবুজ ফাইল হাতে তাঁর বেরিয়ে আসা। সব মিলিয়ে বৃহস্পতিবার দিনভর নাটকীয় পরিস্থিতি ঘিরে উত্তাল জাতীয় রাজনীতি। এরপর একদিকে যখন প্রেস রিলিজ প্রকাশ করে কাজে বাধা দেওয়ার অভিযোগ তুলেছে ইডি, তখন অজ্ঞাত পরিচয় ইডি আধিকারিক ও সিআরপিএফ এর বিরুদ্ধে শেক্সপিয়ার সরণি থানা ও বিধাননগরের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় 3টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে 2টি মামলাই দায়ের হয়েছে তৃণমূল নেত্রীর অভিযোগের ভিত্তিতে এবং তৃতীয় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে পুলিশ। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতেই শেক্সপিয়ার সরণি থানায় জোড়া মামলা দায়ের হয়। একটি মমতা বন্দ্যোপাধ্যায়ের ইমেলে পাঠানো অভিযোগের ভিত্তিতে, অন্যটি পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে মামলা দায়ের করেছে। ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী হুমকি, চুরি, অনধিকার প্রবেশের অভিযোগের ধারা দেওয়া হয়েছে। এর মধ্যে চুরির অভিযোগ 303-এর 2 নম্বর ধারা জামিন অযোগ্য। পাশাপাশি তথ্য প্রযুক্তি আইনেও ধারা দেওয়া হয়েছে। আমি কাল যা করেছি অ্যাজ এ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান করেছি, এবং যা করেছি আমি কোনো অন্যায় করিনি। তুমি আমায় খুন করতে এসছো, আমার আত্মরক্ষা করার অধিকার আছে। চোরের মতো কেন এসছো? তুমি চুরি করে সব মানুষের এসআইআর এর ডাটা তুলে নিয়ে যাচ্ছিলে।
তুমি আমার বিএলএ 1 এর ঠিকানা, বিএলএ 2 ঠিকানা, সাধারণ মানুষের দরখাস্ত, তুমি সমস্ত ডেটা আমার অফিস থেকে চুরি করছিলে, যে অফিস আইপ্যাককে আমরা অথরাইজ করেছি। পুলিশ সূত্রে দাবি, বহু ক্ষেত্রেই ইডি সিবিআই পরিচয় দিয়ে লুঠের ঘটনা ঘটে। অতি সম্প্রতি শেক্সপিয়ার সরণি থানা এলাকায় শুল্ক দফতরের আধিকারিক পরিচয় দিয়ে লুঠের ঘটনা ঘটেছিল। এরকম খবর সামনে আসার পরই পুলিশ আধিকারিকরা সেখানে পৌঁছন। ইতিমধ্যেই ওই বিল্ডিংয়ের প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তাদের স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে, সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার প্রতীক জৈনে লাউডন স্ট্রিটের বাড়ির পাশাপাশি সল্টলেক সেক্টর 5-এ আইপ্যাকের দপ্তরেও হানা দেয় ইডি। সেখানেও পৌঁছে যান মুখ্যমন্ত্রী। এই কারণে তাঁর করা অভিযোগের ভিত্তিতে বিধাননগর কমিশনারেটের অন্তর্গত ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানাতেও মামলা রুজু হয়েছে। এরকম নজির পশ্চিমবাংলায় এই মুখ্যমন্ত্রীর রাজত্বে অন্তত 100টি রয়েছে। বিগত দিনের মতো এই 3টে মামলার পরিণতিও হবে বলে আমার বিশ্বাস। এই মামলার কোনো বেসিস নেই। সরকারি দল সরকারি তন্ত্রকে ব্যবহার করে দলদাস, কলকাতা পুলিশের নগরপাল, মনোজ বর্মা এসব মামলা করেছেন মুখ্যমন্ত্রীর গুডবুকে থাকার জন্য। এই রেট আসলে কিছুই নয়। ভোটে তৃণমূলের সাথে পারবে না, রাজনৈতিক লড়াইতে পারবে না, তাই পলিটিক্যালি এজেন্সিকে ব্যবহার করে যত রকমের অসভ্যতাম করা সম্ভব অমিত শাহ এবং তার বাহিনী সেই কাজ করছে। কিন্তু ওই যে যতই করো হামলা আবার জিতবে বাংলা, যতই পাঠাও ইদি নবান্নে ফের দিদি। অন্যদিকে বৃহস্পতিবারই ইডির তরফে প্রেস বিবৃতিতে দাবি করা হয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীক জৈনের ঠিকানায় আসেন এবং মূল প্রমাণ ইলেকট্রনিক ডিভাইস সহ গুরুত্বপূর্ণ নথি নিয়ে বেরিয়ে যান। এরপর মুখ্যমন্ত্রীর কনভয়ে আইপ্যাকের অফিসে যায়, যেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সহযোগীরা এবং রাজ্য পুলিশের কর্মীরা জোর করে নথি ও বৈদ্যুতিন প্রমাণগুলি সরিয়ে ফেলেন। এই ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে আবার হাইকোর্টে মামলা করেছে ইডি। ময়ূক ঠাকুর চক্রবর্তী, আবির দত্ত, উজ্জ্বল মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। রবিশঙ্কর প্রসাদ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এই রাজ্যে একটা সঠিক তদন্ত হতে দেবেন না। আমি বলছি কেন্দ্রীয় এজেন্সিগুলোকে এতটা অসহায় সৈকত, মানে কোনো একটা কেন্দ্রীয় এজেন্সি তারা সুষ্ঠুভাবে তদন্ত করতে পারবে কিনা সেটা নির্ভর করবে রাজ্যের মর্জির ওপরে, রাজ্য সরকারের মর্জির ওপরে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মর্জির ওপরে। এরপরে তুমি কি প্রত্যাশা করো কোন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এখানে সুষ্ঠুভাবে তদন্ত শেষ করতে পারবে? একদম সুব্রতা, দেখো আমরা তো এই রাজ্যে 19 অব্দি বিরোধী দলে শক্তিশালী অবস্থানে ছিলাম, 21 অব্দি প্র্যাকটিক্যালি বিধানসভায়। আমরা সারদা নারদা রোজভ্যালি একের পর এক চাকরি চুরিতে আমাদের আইনজীবীরা মামলা লড়ে তৃণমূলের নেতাগুলোকে জেলে ঢোকাতে পেরেছিল। আজকে কি অসহায় অবস্থা ভাবো, এই দিদি ইডি মোদির এই যাত্রাপালার মাঝখানে দাঁড়িয়ে আমাদের তো দিদির যা ভাষণ শুনলাম তাতে বুঝতে পারলাম এই রাজ্যে তৃণমূল দলের আর কোনো রাজ্য সভাপতি সহসভাপতি আর কেউ নেই, সব আইজি ডিজি এরা হচ্ছে তৃণমূলের সহসভাপতির ভূমিকায় অবতীর্ণ হয়ে গেছেন। আমরা তো এতদিন দেখতাম তৃণমূলের লোকাল ব্লক প্রেসিডেন্টের ভূমিকায় ওসি ভূমিকা পালন করে, আর আজকে আইপিএস অফিসাররা তৃণমূলের নেতার ভূমিকা পালন করছে। আর তৃণমূলের তো আর কোনো পার্টি অফিস নেই, কালীঘাট এই তপসিয়া এগুলো আর নেই, সব আইপ্যাকে চলছে। বিডিও অফিসগুলো তালা মেরে দেওয়া হোক, লোকাল থানাগুলো তালা মেরে দেওয়া হোক, আইপ্যাকের কাছে এখন সব চিঠি চাপাটি সাধারণ মানুষ করবে। আমি বলছি শুভেন্দু অধিকারী 2020 সালে কোন দল করতেন? তৃণমূল কংগ্রেস। এই কয়লা পাচারের মামলা 2020 সালে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কয়লার টাকা শুভেন্দু অমিত শাহের কাছে পাঠান। তাহলে কি দিদিমণির ট্রেনিং দিয়েছিলেন কয়লা পাচারের টাকা শুভেন্দুর মাধ্যমে অমিত শাহের কাছে পাঠাতেন? এই জগন্নাথ বাবু আরএসএস আর দিদিমণি কালীঘাটে মিটিং করাতেন, আর আজকে এই জগন্নাথ বাবু বিজেপির নেতা ছবি কথা বলে। ভাই 2014 এই আইপ্যাক বিজেপির টিম ছিল, আজকে দিদির টিম হয়েছে। কেন গতকাল অঙ্কন প্লিজ আমার গলাটা খারাপ, আমি বলছি গতকাল অঙ্কন এক লাইন প্লিজ। গতকাল সন্ধ্যাবেলা মাননীয় মুখ্যমন্ত্রীর পার্সোনাল আইপিএস পুলিশ নিরাপত্তা রক্ষীর যে দায়িত্বে থাকা অফিসার তিনি কেন নাড্ডার হোটেলে গেছিলেন? এর উত্তরগুলো কারা দেবে? এই দিদি মোদি সেটিং এর মাঝখানে এই রাজ্যে একটা দুর্নীতি তদন্ত হবে না। আমরা প্রথম থেকে বলছি চোরেদেরকে তাড়াতে এই রাজনৈতিক দলের সঙ্গে কার সেটিং আছে আমরা জানি না, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে একটা তদন্ত যখন চলছে সেই তদন্তটা সুষ্ঠুভাবে হবে না কেন? কেন কেউ একজন একেবারে ভেতরে যাবেন এবং তারপর কার্যত বাধাহীনভাবে যাব ফাইল এবং ল্যাপটপ থেকে শুরু করে মোবাইল ফোন নিয়ে আসবেন, অন্যদিকে পুলিশ কর্মীরা নিরাপত্তা কর্মীরা তারা সেই একই কাজটা করবেন কার্যত? কোনো বাধার মুখে কেন তাদের পড়তে হচ্ছে না? এরপরে তদন্ত দিনের আলো দেখবে, এই প্রত্যাশাটা আদৌ কি করা যায়? দেখুন গতকাল থেকে বারবার ফাইল কথাটা সংবাদ শিরোনামে চলে আসছে। সিপিএম এর চাকরি দুর্নীতির ফাইল তিনি প্রকাশ করবেন বলেছিলেন, গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল সবুজ ফাইল হাতে তিনি বেরিয়ে আসছেন। আমি বলছি রবীন্দ্রনাথ বাবু ওই সবুজ রঙের ফাইলের মধ্যে বা ফোল্ডারের মধ্যে কি আছে কোনো দিন সেটা জানা যাবে কিনা? এক
দ্বিতীয়ত মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন চেয়ারে আছি বলে ভাগ্য ভালো, পেন ড্রাইভ বাইরে বের করি না। কেন বের করবেন না? আপনি চেয়ারে আছেন বলে এটা আরো বেশি প্রত্যাশিত। যাবতীয় দুর্নীতি যদি কিছু হয়ে থাকে, অনিয়ম হয়ে থাকে, তার তদন্ত হবে, সেটা জনসমক্ষে আসবে, কেন বাইরে বের করছেন না? সেটাই অদ্ভুত ব্যাপার। দেখুন, উনি বলেছিলেন সিপিএম আমলে চিরকুটে চাকরি হয়, আমি ফাইলগুলো সব বের করে দেবো, আজ পর্যন্ত বেরোনো না। এতগুলো তদন্ত কমিশন হচ্ছে, এমনকি 21শে জুলাই, যে 21শে জুলাই অতগুলো মানুষের প্রাণ নিয়ে নিল, সেই 21শে জুলাইয়ের পর তদন্ত কমিশন বসলো, সেই কমিশনের রিপোর্ট বেরোনো, একটা কোনো কমিশন, এতগুলো যে কমিশন হয়েছে কোনো কমিশনের রিপোর্ট বেরোনো, ফাইল তার আছে, যে ফাইলগুলো উনি বলছেন তার কোনো কি তথ্য আছে তা বলে না। উনি এখন বলছেন পেন ড্রাইভে। অদ্ভুত ব্যাপার। তো আপনার কাছে যদি তথ্য থাকে, আমরা তো এক্সপেক্ট করব সুশাসনের জন্য মুখ্যমন্ত্রী সেগুলো সব বের করে দেবেন, সব তদন্ত করতে হবে। যদি সিপিএম এর যদি দৌরাত্মি থাকে, ফাইল থাকে, তথ্য থাকে, বা বিজেপির কারোর তথ্য থাকে, আপনি সেগুলো বের করুন, সেগুলো তদন্ত করুন, তাদেরকে শাস্তি দিন। তা না করে আপনি চেপে রাখছেন। এটা তো আমাদেরও খুব খারাপ লাগছে যে একজন মুখ্যমন্ত্রী যার এইরকম ক্যারিশমা, তিনি এইরকম জিনিসগুলো বলছেন ওপেনলি, অর্থাৎ তিনি জিনিসগুলোকে চেপে রাখতে চাইছেন, তথ্যকে চেপে রাখতে চাইছেন একটা কুশাসনের স্বার্থে। এইটা কিন্তু মেনে নেওয়া যায় না। এইটা দেখুন, প্রথম কথা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী আজকের মিটিংয়ে এবং তৃণমূলের চেয়ারপারসন আজকের মিটিংয়ে যে কথাটা বলেছেন, এই পরিপ্রেক্ষিতে আপনারাও চালিয়েছেন যে আমি দেশকে ভালোবাসি, আমি সেই জন্য এখনই কিছু বলছি না। এখনই কিছু বলছি না মানে আগামীকাল কিছু বলবো না তা নয়। বিজেপির উদ্দেশ্যে আমরা পরিষ্কার করে আপনাদের মাধ্যমে এই বার্তাটা দিয়ে দিতে চাই, আপনারা খেলাটা শুরু করেছেন, আমরা খেলাটা শেষ করব। দায়িত্ব নিয়ে বলে গেলাম, আপনারা খেলাটা শুরু করেছেন, আমরা খেলাটা শেষ করব। সেটা তদন্ত হবে, যারা করেছেন তাদের জেলে পুরবেন। আগামী 30 বছর বাংলাদেশ আগামী 30 বছর বাংলাদেশকে অজিত পাওয়ারের বাড়িতে, আমি ডক্টর বিশ্বাসকে থামালাম। অজিত পাওয়ারের বাড়িতে ইডি যায় না কেন? হেমন্ত বিশ্ব শর্মার বাড়িতে ইডি যায় না কেন? অজিত পাওয়ারের বাড়িতে কেন ইডি যায় না? হেমন্ত বিশ্ব শর্মার বাড়িতে কেন ইডি যায় না? আজকে কয়লা সিআইএসএফ কয়লা খনিগুলো পাহারা দেয়, সেই সিআইএসএফ রাজনৈতিক চাকরি থাকতে পারে, কিন্তু আমাদের আবার একই বক্তব্য থাকবে, তদন্ত হওয়া উচিত। যদি অনিয়ম এবং দুর্নীতির কোনো প্রমাণ থেকে থাকে, অবশ্যই সেটা জনসমক্ষে আসা উচিত, তদন্তটা হওয়া উচিত। আপাতত আলোচনা এই পর্যন্ত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।